কই গো আয়েশা, কোথায় গেলে তুমি? হ্যাঁ বলো, তুমি এত রোদের মধ্যে বাইরে দাঁড়িয়েছো কেন? হ্যাঁ হ্যাঁ, আমি বসছি। যাও তো, একটু ঠান্ডা পানি নিয়ে আসো। গলাটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুমি বসো, আমি আসছি। রোদের কি তাপ! শরীর পুরো ঝলসে যাচ্ছে। আহ, কি শান্তি! এত ঠান্ডা পানি কোথায় পেলে তুমি? পানি গরম হয়ে যাচ্ছিল, এজন্যই তো ঘরের মাটির কলসিটাতে পানি ভরে রেখেছি। তোমার মাথায় তো চমৎকার বুদ্ধি, আমার মাথায় তো আসেনি। মাটির পাত্রে পানি অনেক সময় পর্যন্ত ঠান্ডা থাকে, তাই তো আমি মাটির কলসটাতে পানি ভরে রেখেছি। পানিটা খেয়ে অনেক তৃপ্তি পেলাম। কই, ছেলেটা কোথায়? ইব্রাহিম গেল কোথায়? ওই সকাল সকাল খেয়ে দিয়ে বের হলো, তারপর তো আর বাড়ি ফিরিনি। বেশি লাই দিও না ছেলেটাকে, একটু মন দিয়ে পড়াশোনা করতে বলো। ঠিক আছে, বলে দেব। আর আমার ছেলে খুব ভালো, আরও এই পরীক্ষায়ও ভালোই করবে। হ্যাঁ হ্যাঁ জানি, ছেলেকে কিছু বললে তো তোমার আবার সহ্য হয় না। যাও, তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো, আমার আবার অনেক কাজ বাকি আছে। আমি গেলাম। কি গো, তুমি এখনো শুয়ে আছো? আমার না একদম ভালো লাগছে না, কিছু করতে ভালো লাগছে না। সারা দিন তো শুধু শুয়ে বসেই কাটাচ্ছি। বাবা, মা আজ রান্না করেনি, আমাকে কালকের বাসি খাবার খাইয়েছে। সে কি কথা! তোমাকে না আসলে কিছুই বলার নেই। কতবার বলি, এসব বিলাসী জীবন যাপন ছাড়ো। দেখবে জীবন কত সুখের হয়। সুস্থ থাকবে তুমি। এই, ছাড়ো তো তুমি, তোমাকে আমার কষ্ট বুঝতে হবে না। বাবা, আমরা না কালকে কাকার বাসায় যাব? না না, আমরা কাল যাব না। ওই গ্রামে গিয়ে এত গরমে সবাই তো আমরা সেদ্ধ হয়ে যাব। আর তাছাড়া তো তোমার কাকার বাড়িতে কোনো এসিও নেই, আমরা সেখানে গরমে মরেই যাব। আহা, কালকে একবার আমাদের সাথে চলো না। দেখবে এসির কোনো দরকার হবে না। গ্রামের শীতল স্বচ্ছ বাতাসে তোমার একটুও খারাপ লাগবে না। মা, আমি যেতে চাই, আমি যেতে চাই কাকার বাড়িতে। অনেক দিন ধরে আমি আমার কাকার বাড়িতে যাই না, আমি যেতে চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোর আর কান্না করতে হবে না। আমি কাল তোমাদের দুজনের সাথেই গ্রামে যাব। ভালো করে মুরগিগুলোকে খাবার দাও, কালকেই তো নাজিম আসছে। সত্যি বাবা, কাকা আসছে? কাকি আর টুনি ওরাও আসছে? হ্যাঁ রে, ওরা কালকেই আসছে গ্রামে ঘুরতে, 2-4 দিন থাকবে। হ্যাঁ বুঝলাম। তো হঠাৎ কি করে গ্রামের কথা মনে পড়লো তাদের? তাও আবার আমাদের মতো গরিবের বাড়িতে। বড় লোকের বেটি তো আবার এসি ছাড়া থাকতে পারে না। আহ, ছাড়ো তো এসব কথা। শোনো, ওরা যেন এসে সব সময় হাসি খুশি থাকে, কোনো কিছুতে যেন ওরা কোনো অভিযোগ করতে না পারে। আর বাবা ইব্রাহিম, শোনো, তুমি গিয়ে পাশের পুকুরটা থেকে বড় দেখে কয়েকটা তেলাপিয়া ধরে আনো, তোমার কাকুরা এসে খাবে। আর আয়েশা, আমি একটু বাজারের দিকে যাচ্ছি, দেখি কোনো ভালো সবজি পাই কিনা। ভাইয়ের জন্য দরদ। কিরে, চলে এসেছিস তোরা? কোনো অসুবিধা হয়নি তো? না না ভাই, কোনো অসুবিধা হয়নি। এখন কি তোমরা এখানেই দাঁড়িয়ে গল্প করবে নাকি ভেতরেও আসবে? ও, অনেকদিন পর তো আমার টুনিমা এখানে আসলো। তো কেমন আছে আমার টুনিমা? কোনো কথা বলছে না যে?
আসলে ও নতুন জায়গায় আসলে একটু কম কথাই বলে, আর না হলে তো ওর দুষ্টুমিতে আমরা অস্থির থাকি। আচ্ছা আচ্ছা, সবার অনেক কথা হয়েছে। এখন এই রোদে দাঁড়িয়ে ঘামানোর চাইতে ভালো সবাই ভেতরে আসো। এই দেখো, চারপাশে ক্ষেত খামার, কত সতেজ বাতাস, প্রাণটা জুড়িয়ে যাচ্ছে গো। এই বাতাস কি তুমি তোমার এসির মধ্যে পাবে বলো? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এখানে আসার পর থেকেই এই গ্রামের বাতাসটা খুব সতেজ মনে হচ্ছে। মনে হচ্ছে না যে আমি এসি ছাড়া আছি। আচ্ছা বলো তো, এই যে পুকুরের মাছ খেলে, তাতে স্বাদ কেমন ছিল? হ্যাঁ, খুব স্বাদ লেগেছে। আমি তো পেট ভরে খেয়েছি। মুরগির মাংসটাও অনেক মজা ছিল। হ্যাঁ, শহরের কোনো মাছ মুরগি খেয়ে কি এমন শান্তি পেয়েছো কখনো? না, তা অবশ্য পাইনি। এজন্যই তো বলছি, প্রকৃতির সব কিছুই সুন্দর। এই যে দেখো, ভাই আর ভাবি গ্রামে থাকে, দেখো তারা কত সুস্থ সবল, কত হাসি খুশি থাকে তারা। সত্যি, আমারও না এখন আফসোস হচ্ছে, যদি আমি গ্রামে থাকতে পারতাম। আর কিছু লাগবে তোমাদের? না ভাবি, আর কিছুই লাগবে না। কিন্তু আগে বলো তো, এত ঠান্ডা পানি তুমি কোথায় থেকে নিয়ে আসলে? হ্যাঁ আপা, একটু বলো না। ফ্রিজের ঠান্ডা পানি খেয়েও তো এত তৃপ্তি পাওয়া যায় না। আমাদের কলের জল মাটির কলসিতে রেখে দিলেই এরকম শীতল থাকে সব সময়। বাহ, তাহলে আর ফ্রিজের কি দরকার, তাই না বলো? তোমরা কথা বলো, আমি একটু আসছি। ভাই, ভাবছিলাম একটা কথা বলবো তোমাকে। হ্যাঁ হ্যাঁ, বল, কি বলবি? আমি আর শহরে থাকতে চাই না। ভাবছিলাম এই গ্রামে কিছু একটা করব, আর তোমাদের সাথেই থাকবো। কিন্তু তোমার বউ মেয়ে এরা কি গ্রামে থাকতে পারবে? আমি বলেছি আপা, এখন থেকে আমি এই গ্রামেই থাকবো। আমি সম্পদের ঘোরে অন্ধকারের মধ্যে ছিলাম। গ্রামে না আসলে ধনী গরিবের এত ঐশ্বর্যের মধ্যেও যে এত পার্থক্য থাকে তা জানতে পারতাম না। ঠিক আছে, তাহলে তো আর কোনো সমস্যাই নাই। বুঝলি নাজিম, আল্লাহ তাআলা ধনী গরিব সকলকে একই চোখে দেখে। তাই তো ধনীরা টাকা খরচ করে এসির বাতাস খায়, আর গরিবেরা বিধাতার দেয়া স্নিগ্ধ শীতল হাওয়া খায়। সত্যি ভাই, সুস্থভাবে বাঁচতে চাইলে এই গরমে এসি না, প্রকৃতির নির্মল বাতাসই দরকার। তার জন্য বেশি বেশি গাছ লাগাতে হবে আমাদের। ওরে নীল দরিয়া, আমায় দে রে দে ছাড়িয়া। বাহ বাহ বাহ, মনে বেশ সুখ আছে তোমার মনে হচ্ছে। কেমন গলা ছেড়ে গান গাইছো। কি যে বলো আয়েশা, মনের সুখই তো আসল, বলো। হ্যাঁ গো, মনের সুখই হলো আসল সুখ। এই হারুন মাঝি সব সময় মনের সুখ খুঁজে বেড়ায়। সুদিতে হবে যে এই ঋণ। বলি, আজ কি আর ঘাটে যাবে না? এ আবার কেমন কথা? ঘাটে না গেলে চলবে কিভাবে? ওরে নীল দরিয়া, আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া। ও মাঝি, যাবে নাকি ওপারে? কি যে বলেন বাবু, আপনাদের পার করার জন্যই তো বসে আছি, উঠে বসুন। তো মাঝি, কি খবর তোমার? দিনকাল কেমন যাচ্ছে? দিন কেটে যায় বাবু,
দিনে দিনে এভাবেই বুঝি ফুরিয়ে যাবে সব কিছু, মুছে যাবে সব। বাহ 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 বাহ! তুমি তো বেশ ভালো কথা বলো। শুনেছি তুমি নাকি বেশ সুন্দর গানও গাও। শখ করে মনের খোরাক মেটাই আর কি। ভালো তো। তাহলে শোনাও তো একটা গান দেখি। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। বাহ 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 বাহ! বেশ সুন্দর গাও তো তুমি। এই তোমার ভাড়া, আর এই নাও তো তোমার বকশিস। কি গো, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে? কি আর করবো গো বউ, এই যে রোজ রোজ নদীতে মাছ ধরতে যাই, কিন্তু আমার কপালে একটাও বড় কোনো মাছ বাঁধে না। সবাইকে দেখি কত বড় বড় মাছ নিয়ে বাড়িতে আসে, আর তুমি সেই রোজকার মতো এই ছোট ছোট মাছই এনেছো। ধ্যান, যাও এগুলোই বাজারে গিয়ে বিক্রি করে আসো। কি যে কপাল আমার! আচ্ছা, আমি বাজারে যাই তাহলে। কি রে সুমন, তোর তো রাজকপাল রে। দূর, এ কি যে বলো! এ রাজকপাল হলে রাজত্ব কোথায় শুনি? ওরে, তুই তো মাছের রাজ্যের রাজা। রোজ রোজ এত বড় বড় মাছ আর তো কেউ ধরতে পারে না। এ কি যে বলো ভাই! এ সবই আল্লাহ তাআলার রহমত আর বরকত। হ্যাঁ ভাই, ঠিকই বলেছিস। আচ্ছা, তুই এখন এক কাজ কর তো, আমাকে একটা বড় দেখে মাছ দে তো দেখি। তোর ভাবি মাছের তরকারি রান্না করবে বলেছে। না, আজকে মনে হচ্ছে লোকজন কিছুই হবে না। ঘরে যাই, দেখি ঘরের দিকেই ফিরি। আরে ও মাঝি, কি ব্যাপার, কোথায় যাচ্ছ? বাবু, ঘাটে লোকজন নাই তো, তাই ভাবলাম বাড়িতে চলে যাই। তা আপনাকে কি পার করতে হবে নাকি? না না, আজ আর আমাকে পার করতে হবে না। তোমার সাথে আমার কিছু কথা ছিল, তাই তো তোমার কাছে আসছিলাম আমি। আমার কাছে আবার কিসের দরকার বাবু? আরে আছে আছে, শোনো। আমার একটা ছোট মাছের আড়ত আছে। তো ছোট বড় সব মাছই লাগে আমার, তাই তো তোমাকে বলছিলাম। না বাবু, আমি তো মাছ ধরি না। আরে পুরো কথা তো আগে শুনবে, তারপর কথা বলবে। দাঁড়াও না। আচ্ছা আচ্ছা, আগে বলুন তাহলে আপনি। তোমার তো জানাশোনা অনেক জেলে আছে। তাদের সাথে কথা বলে যদি তুমি মাছ পাইয়ে দিতে পারো, তাহলে তোমারও সেখান থেকে একটা লাভ হবে আর কি। মানে তোমাকেও লাভ দেব। তাহলে তোমাকে আর কষ্ট করে খেয়া পার করতে হবে না। তার মানে আপনি আমাকে ব্যবসায়ী বানাতে চাচ্ছেন বাবু? এই তো ঠিক ধরেছ তুমি। কিন্তু বাবু, আমি আমার এই মাঝির পেশা ছাড়তে পারবো না। কিছু করলে পাশাপাশি করব। হ্যাঁ, খুব ভালো। তাহলে তো হয়েই গেল। তবে আমার কিন্তু পদ্মা নদীর ছোট মাছ আর ওই গঙ্গা নদীর বড় মাছ লাগবে। তাহলে ঠিক আছে বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখি কি করা যায়। ওগো, আমার তো বিশ্বাসই হচ্ছে না তোমার কথা। বিশ্বাস করো আয়েশা, আমিও কখনো ভাবতেও পারিনি যে আমার সামনে এমন একটা ব্যবসার সুযোগ আসবে। কিন্তু যে করেই হোক, আমাকে দুই নদীর দুই ছেলেকে ঠিক করতেই হবে। এ আর তেমন কি, গঙ্গার বড় মাছ তো তুমি সুমন ভাইয়ের কাছ থেকেই নিতে পারবে। তোমার তো অনেক বুদ্ধি আয়েশা, আমি কালই সুমনের সাথে কথা বলবো। পুরুষের শুধু শক্তিই আছে, বুদ্ধি তো শুধু মহিলাদের।
কি খবর হারুন ভাই? মাছ কি ভালো হয়েছিল? আরে ভালো মানে চমৎকার। তার উপরে আবার তোর ভাবির হাতের রান্না পুরাই অমৃত। শুধু তো বলেই গেলে, কোনোদিন তো আর খেয়ে দেখার আর সুযোগ করে দিলে না। হবে রে, এবার হবে। কিন্তু তার আগে আমার কথা তোকে শুনতে হবে। ঝটপট আমার নৌকায় উঠে পড়তো। আরে এ তো খুব ভালো কথা, কিন্তু ভাই সমস্যা তো অন্য জায়গায়। আরে কিসের আবার সমস্যা বাঁধলো তোর? হ্যাঁ, সমস্যা আমার না, সমস্যা নদীর। পদ্মা নদীতে এখন ছোট ছোট মাছ পাওয়াই মুশকিল, আর থাকলেও ওইখানকার জেলেরা তো কিছুতেই দেবে না। তা বললে কি আর হয় রে? দেখতে তো হবে চেষ্টা করে, তাই না? হ্যাঁ, তা ঠিক বলেছ। তাহলে চলো ওই দিকটা দিয়ে ঘুরে আসি। না, বারবার এই একই কথা বলতে আর ভালো লাগে না। আজ আর আমি বাড়ি ফিরবই না। ধুৎ। ওই দেখো ভাই, কে যেন আমাদের দেখে হাত নেড়ে নেড়ে ডাক দিচ্ছে। আমারও তো তাই মনে হচ্ছে, কিন্তু ওই জঙ্গলের দিকে কি করে ওই লোক? আরে যা হয় হবে, চলো তো আগে গিয়ে দেখি। ও ভাই, আরে ও ভাই, আমাকে একটু নিয়ে যাবেন তোমাদের সাথে? কি যে বলি ভাই, আমরা আসলে একজনকে খুঁজছি। হ্যাঁ, তাকে পেয়ে গেলে তো আপনাকে নিয়ে যাওয়াটা কষ্ট হবে আর কি। মানে খুঁজছেন? তাই এই জঙ্গলে নদীতে কাকে খুঁজছেন যদি বলতেন একটু। আসলে ভাই, আমরা এই পদ্মা নদীর একজন জেলেকে খুঁজছিলাম, যে আমাদের পদ্মা নদীর ছোট মাছ দেবে আর কি। এই দেখেন তো, এগুলো দিয়ে হবে কি না। আরে বাহ, আমার তো বিশ্বাসই হচ্ছে না। এ তো দেখি মেঘনা চাইতেই বৃষ্টি। এই নেন বাবু, আপনার গঙ্গা নদীর বড় মাছ আর পদ্মা নদীর ছোট মাছ। আমি জানতাম এই কাজ শুধু তুমি করতে পারবে। হারুন ভাই আপনার কথা অনেক বলেছে বাবু। আহ 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 শোনো, এখন থেকে তোমরা দুজনে রোজ দুই নদী থেকে মাছ ধরবে, আর হারুন সেইগুলো আমার কাছে এসে দিয়ে যাবে। তোমরা তোমাদের পয়সা ঠিক সময়ে পেয়ে যাবে। ও নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো বাবু? আরে না না, ধন্যবাদ তো হারুনকে জানানো দরকার। ওই তো আমাদের সবার সমস্যার সমাধান করে দিল। মা, ও মা, আমাকে একটু একটু পানি দাও না মা। গলাটা গলাটা শুকিয়ে গেছে মা। ও মা, কোথায় গেলে মা? নীলা খুব অসুস্থ। সে একটা কঠিন রোগে আক্রান্ত। অনেক কবিরাজ দেখিয়েও তার অসুখ ভালো হয়নি। নীলার বাবা একজন জেলে। টাকার অভাবে নীলাকে ঠিকমতো সে চিকিৎসা করাতে পারে না, ভালো মন্দ খাবারও দিতে পারে না। দিন যতই যাচ্ছিল, নীলা যেন আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছিল। জলদি জলদি কাপড়গুলো কেচে নি, নীলা বাড়িতে একা আছে, ওর বাবার তো কোনো খবরই নেই। আরে, তুমি পুকুরে কাপড় কাচ্ছো? নীলাকে কার কাছে রেখে এসেছো? কার কাছে আবার, একাই রেখে এসেছি। তোমাকে না বলেছি মেয়েটাকে একা রেখে আসবে না? আমি না থাকলে তুমি বাড়ির আশেপাশেই কাজ করবে। আরে আমি তো মাত্রই এলাম, মাত্র কটা কাপড় কাচতে আর কত সময় বা লাগবে, এক্ষুনি হয়ে যাবে। জানো না মেয়েটা আমার কত অসুস্থ? একা থাকলে কখন কি না কি হয়ে যায় কে জানে। এইসব আজে বাজে কথা বলছো, ওর কিছু হবে না। আজে বাজে না গো বউ, আজে বাজে না। দিন দিন মেয়েটা আমার বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। তা না বকে তুমি বাড়ি গেলেই তো পারো, আমি কাপড়গুলো ধুয়ে নিয়ে আসছি। হ্যাঁ, আমি যাচ্ছি। তুমি তাড়াতাড়ি এসো, পেটে খিদে, চারটা খেতে দাও ফিরে। মা,
পারছি না। নীলা মামা, কি হয়েছে তোর? কি চাচ্ছিস মা? বাবা, একটু পানি দাও আমাকে। দাঁড়া মা, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই নে মা, পানিটা খেয়ে নে। এই জন্যই তোর মাকে বলেছিলাম তোকে না রেখে কোথাও যেতে। বাবা, একটু আগে খুব খারাপ লাগছিল, গলাটা শুকিয়ে গিয়েছিল। মা, কটা ভাত খাবি? না বাবা, ভাত খেতে আমার একদম ভালো লাগে না, আমাকে একটু শুইয়ে দাও না বাবা। মারে, সব সময় শুয়ে থাকলে কি চলে রে মা? একটু হাঁটবি, সবার সাথে কথা বলবি, দেখবি তোর মনটা ভালো লাগবে রে মা। না বাবা, আমার গায়ে একটুও বল নেই, আমি আর বসতে পারছি না, হাঁটতে তো পারবোই না। আমি আমি একটু ঘুমাবো। আচ্ছা মা, তুই ঘুমা। ওই দেখো, নীলা দিব্যি ঘুমাচ্ছে, আর তুমি কিনা আমাকে কত কিছু বললে। ঘুমাচ্ছে তাই না? এসে দেখি মেয়েটা আমার পানির জন্য ছটফট করছে, নিজে নিয়ে খাবে। আল্লাহ তাআলা তো সেই অবস্থাও রাখেনি, কি কষ্টটাই না পাচ্ছিল। ওমা, তাই নাকি? আরে, আমার সোনাটা কত কষ্ট পাচ্ছে। কি মেয়ে আমার, কি অবস্থা হয়ে গেল। আর আমি কখনো ওকে একা রেখে যাব না, এই এই তোমাকে কথা দিলাম। হে আল্লাহ, আমার মেয়েটাকে তুমি সুস্থ করে দাও, সুস্থ করে দাও আমার মেয়েটাকে। ওগো, কেঁদো না। আমরাই তো নীলাকে ঠিক মতো খাবার খাওয়াতে পারি না, ওষুধ খাওয়াতে পারি না। মহান আল্লাহ তাআলার কি দোষ বলো? দোষ আমার কপালের গো বউ, দোষ আমার কপালে। আমার এই ফুটো কপালে কিচ্ছু নেই, কিচ্ছু নেই আমার এই ফুটো কপালে। বাদ দাও ওসব কথা, ওসব বলে আর কোনো লাভ হবে না। যাও, কটা মাছ পাও কিনা দেখো, বাড়িতে যে কিছু নেই। রোজ রোজ খালি হাতে বাড়ি ফিরতে আমারও তো ভালো লাগে না। আজ কতদিন ধরে জালে একটা মাছও পড়ে না। ধরা পড়বে না বলে ঘরে বসে থাকলে তো আর পেট চলবে না, চেষ্টা তো করে যেতে হবে নাকি? আচ্ছা বউ, বলছো তখন একবার দেখি গিয়ে কি হয়। আচ্ছা, যাও তাহলে। না, সে কখন থেকে জাল ফেলছি, একটা মাছও উঠছে না। আমার কপালের মতো আমার জালটাও খালি। এত কপাল মন্দ কেন আমার? নদীরে, আমার একটু সহায় হ। ইরে হারুন, একা একা কি বলছিস? হ্যাঁ, কি আর বলবো গো কমল ভাই, সেই কখন থেকে জালটা ফেলছি, জালে একটা মাছ উঠছে না। আমরা জেলে মানুষ, জালে মাছ না উঠলে সংসার চালাবো কি করে? অসুস্থ মেয়েটার জন্য ওষুধ কিনবো কি দিয়ে? হ্যাঁ রে হারুন, তোর অবস্থাটা আমি বুঝতে পারছি রে। এদিকে আমারও তেমন মাছ ওঠে না। ওই নদীর মাঝে গিয়ে মাছ ধরতে পারলে মনে হয় কটা মাছ পেলে পেতেও পারিস। এখন তো প্রায় সন্ধ্যা হব হব ভাব, এখন আর মাঝ নদীতে কি করে যাব? দেখি, যদি পারি কাল সকালে যাব। আচ্ছা হারুন, আমি তাহলে আজ আসি রে। আচ্ছা। এরপর দুঃখ ভরা মন নিয়ে হারুন খালি হাতে বাড়ি ফিরল। হারুনকে খালি হাতে বাড়ি ফিরতে দেখে তার বউ তার ওপর অনেক রেগে গেল। আজও তুমি খালি হাতে বাড়ি ফিরলে? তুমি আসলে কেমন মানুষ বলো তো? রোজ রোজ খালি হাতে বাড়ি ফিরতে তোমার একটু লজ্জা করে না? কি করব বলো, সেই কখন থেকে আমি জাল ফেলছি, কিন্তু জালে একটা মাছও বাঁধেনি। তাহলে আমি করবোটা কি? তুমি কি করবে সেটা আমি কি করে বলবো? জালে মাছ না বাঁধলে অন্য কোনো কাজও তো খুঁজতে পারো নাকি? মেয়ের জন্য দরদ একবারে উতলে পড়ে। মেয়ের জন্য যে একটু খাবার নিয়ে আসতে হয়, ওষুধ আনতে হয়, সেটা কি বোঝো না তুমি? আমি তো আর অন্য কাজ করতে পারি না, তাহলে করবোটা কি আমি? কাজ না করতে পারলে নদীতে ডুব দিয়ে মরো কি? আর কি করতে বলবো তোমাকে? আমার আমার যে কিচ্ছু ভাল লাগছে না। কাল মাছ নদীতে মাছ ধরতে যাব। যদি কালো মাছ না পাই, তাহলে আমি ওই নদীতেই ডুবে মরবো। কাল আমি ওই নদীতেই ডুবে মরবো।
পরদিন সকালে হারুন ঘুম থেকে উঠেই নদীতে এসে নৌকা নিয়ে একেবারে মাঝ নদীতে চলে গেল। মাঝ নদীতে গিয়ে হারুনের চোখ তো কপালে উঠল। নদীর মাঝে একটা বড় বেগুন গাছ, আর গাছে ঝুলছে অনেকগুলো বেগুন, আর গাছের আশেপাশে বেশ কটা মাছ ঘুরে বেড়াচ্ছে। আরে বাবা, এটা কিভাবে সম্ভব? মাঝ নদীতে একটা বেগুন গাছ কি করে হলো? আর এই গাছে এতগুলো বেগুন ঝুলছে কি করে? এখানে তো মাছও আছে, দেখি আগে মাছগুলো ধরি। আরে বাহ, একটা জালেই তো কতগুলো মাছ উঠেছে। এই মাছই আমাদের হয়ে যাবে। আর গাছ থেকে একটা বেগুন নিয়ে যাই, যে বড় বেগুন, একটাতেই আমাদের হয়ে যাবে। এই যে বউ, এখানে মন খারাপ করে আছো কেন? এই দেখো কতগুলো মাছ এনেছি গো। ও মা, এত মাছ! হ্যাঁ গো বউ, আজ মাঝ নদীতে গিয়েছিলাম গো। এই দেখো, সাথে করে একটা বড় বেগুনও নিয়ে এসেছি। ও মা, তাই তো। যাও গো, রান্না বসাও। আজ মাছ আর বেগুন রান্না করো, খুব মজা করে খাওয়া যাবে। টাটকা টাটকা মাছ আর বেগুন জমে যাবে একদম। তুমি হাত মুখ ধুয়ে মেয়েটার পাশে বসে গল্প করো, আমি রান্নাটা সেরে নিই। মা, ও মা, কটা ভাত দেবে মা? আজ আজ আমার খুব খিদে পেয়েছে। কি বললি? কি বললি তুই মা? আজ কতদিন হয়ে গেল তুই ভাত খাস না। দাঁড়া দাঁড়া মা, আমি এক্ষুনি তোর জন্য ভাত নিয়ে আসছি। খা মা, পেট ভরে খা। আয়েশা নীলাকে খাইয়ে দিল। বেগুন দিয়ে নীলা সেদিন পেট ভরে ভাত খেলো। এত ভাত সে বেশ কয়েক মাস ধরেই খায় না। আর খাবো না মা, পেটটা যে ভরে গেছে মা। আচ্ছা মা, এবার একটু ঘুমা, দেখবি শরীরটা ভালো লাগবে। ওগো, ভাগ্যিস তুমি মাছ তরকারি এনেছিলে, মেয়েটা কতদিন পরে ভাত খেলো। আজ আমার খুব খুশি লাগছে গো, মেয়েটা আজ কি না নিজে থেকে খাবার চেয়ে খেলো। পরদিন সকালে ঘটলো এক আজব ঘটনা। নীলা বিছানা থেকে একা একা উঠে বাইরে বেরিয়ে তার বাবা মাকে ডাকতে লাগলো। মা, ও মা, বাবা, কোথায় তোমরা? নীলা মা, তুই একা একা বাইরে বেরিয়েছিস? ওগো, আমি কি সত্যি দেখছি? ওগো, এ যে অবাক কাণ্ড! আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। আমাদের নীলা হাঁটছে গো, আমাদের নীলা হাঁটছে। হ্যাঁ বাবা, আমি একটু হাঁটতে পারছি, এই দেখো না। কিন্তু ওকে তো কোনো ওষুধও খাওয়ালাম না, তাহলে ও ঠিক হলো কি করে? ও, মনে হচ্ছে এটা ওই বেগুনের চমৎকার। ওই বেগুনেই হয়তো কিছু আছে, যার জন্য আমাদের মেয়ে এতটা সুস্থ হয়ে গেছে। ও, তাহলে কাল যেখান থেকে এনেছিলে আজও সেখান থেকে একটা বেগুন নিয়ে এসো। আরেকটা খেলেই হয়তো আমার মেয়েটা একেবারে সুস্থ হয়ে যাবে। তুমি ঠিকই বলেছো বউ, আমি এক্ষুনি যাই। আমি এক্ষুনি মাঝ নদীতে গিয়ে বেগুন আনবো। এরপর হারুন মাঝ নদীতে গিয়ে আরো একটি বেগুন নিয়ে আসে আর নীলাকে খাইয়ে দেয়। নীলা দেখতে দেখতে একেবারে সুস্থ হয়ে যায়। সে আগের মতো বাড়িতে দৌড়াদৌড়ি করতে লাগলো। কোনো এক গ্রামে এক গরিব কৃষক বাস করত। তার বাড়ির পাশেই ছিল তার ছোট্ট একটা জমি। সেই জমিতে চাষ করেই কোনো রকমে তার সংসার চলত। একদিন তিনি বাজারে গেলেন কিছু বীজ আনতে, কিন্তু হঠাৎ তার চোখ পড়ল দুটি সুন্দর কলসির উপর। তিনি তখন সিদ্ধান্ত নিলেন সেই কলসি দুটোকেই সে কিনে নিয়ে যাবেন। ভালোই হলো,
এই দুটি কলসি দিয়ে আমি নদী থেকে পানি ভরে নিয়ে এসে জমিতে পানি দিতে পারবো। এতে করে সারাদিন আমার কোনো কষ্ট হবে না। সে ওই দুটো কলসি নিয়ে নদীতে গেলেন পানি ভরার জন্য। সে পানি ভরে যখন নিয়ে আসছিল তখন একটা ফুটো কলসি থেকে পানি গড়িয়ে পড়তে থাকলো, কিন্তু কৃষক সেটা খেয়াল করতে পারেননি। তারপর সে বাসায় এসে দেখতে পারল একটা কলসিতে সম্পূর্ণ পানি রয়েছে, কিন্তু আরেকটা কলসিতে অর্ধেক পানি রয়েছে। তখন কৃষক বুঝতে পারল তার একটা কলসি ফুটো হয়ে গেছে। তখন কৃষকের মাথায় একটা বুদ্ধি আসলো। পরদিন সে ওই দুটো কলসিকে নিয়েই নদীতে গেলেন। নদী থেকে দুটো কলসিকেই ভর্তি করে পথ দিয়ে নিয়ে আসতে থাকলো। আমার খুব খারাপ লাগছে, কৃষক এত পরিশ্রম করে পানি এনে জমিতে দেয়, কিন্তু আমি ফুটো হওয়ার কারণে অর্ধেকের বেশি পানি রাস্তাতেই পড়ে যায়। আমার জন্য ওর অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আমি আর চাই না আমার জন্য ওর পরিশ্রম বৃথা যাক। আমি আজই তাকে বলবো আমাকে বাসায় রাখতে আর অন্য একটা কলসি নিয়ে যেতে। আরে হ্যাঁ, তুমি তো ফুটো হয়ে গেছো, তোমার জন্য কৃষকের পরিশ্রম আসলেই বৃথা যাচ্ছে। আমি কখনো তোমার মতো এত বড় অপদার্থ এবং ফেলনার কলসি কখনো দেখিনি। একটু পরেই কৃষক কলসি দুটির কাছে আসলো। মালিক, আমাকে দয়া করে বাসায় রেখে যান। আমার ফুটো হওয়ার কারণে আপনার বেশিরভাগ পানি রাস্তাতেই পড়ে যাচ্ছে। এতে করে আপনার পরিশ্রমগুলো বৃথা যাচ্ছে। আপনি দয়া করে আমাকে বাসায় রেখে দিন এবং অন্য একটি কলসি নিয়ে পানি ভরে নিন। তুমি কি জানো তোমার এই ফুটো হওয়ার কারণে তুমি কত উপকার করছো? আমি উপকার করছি, কিন্তু সেটা কিভাবে? হ্যাঁ, তুমি অনেক উপকার করছো। আমি প্রথম দিনেই বুঝে গিয়েছিলাম যে তুমি ফুটো হয়ে গেছো। তাই সেই নদীর রাস্তায় আমি কিছু ফুলের চারা বুনে রাখি। যখন তোমার ফুটো জায়গা দিয়ে পানিগুলো সেই ফুলের উপর পড়ছিল, তখন সেখানকার মাটিও উর্বর হচ্ছিল এবং সাথে সাথে ফুলগুলিও বাড়ছিল, এবং এতে করে আমার অনেক লাভ হচ্ছে। তোমার লাভ হচ্ছে, কিন্তু কিভাবে? আমি ওই তাজা ফুলগুলো এখন বাজারেও বিক্রি করি। এতে করে আমার কিছু বাড়তি টাকাও আসছে। আমি ওই টাকা দিয়ে আমার জমিতে অনেক ভালো বীজ এবং অনেক বেশি গাছ লাগাতে পারছি। এতে করে আমার অনেক টাকা উপার্জন হচ্ছে। এখন বুঝলে? তুমি কখনো নিজেকে আর ছোট মনে করবে না। এক গ্রামে এক অন্ধ আর এক কুজো পাশাপাশি বাড়িতে বাস করত। অন্ধ ব্যক্তিটির দু চোখই অন্ধ ছিল, ফলে সে কিছুই দেখতে পেত না। একদিন অন্ধের মা বলল, বাবা, তোর কাকার বাড়ি থেকে এক বাটি দুধ এনে দিবি? সারাদিন উপোসের পর একটু দুধ খেতে পারলে শরীরটা সুস্থ হতো। আমি কি করে যাব মা? ছেলের কথা শুনে মা ভীষণ রেগে গিয়ে ছেলের গালে ঠাস করে একটা চড় মেরে বলল, তা পারবি কেন? কাজ করতে বললেই তোর যত অসুবিধা। এমন ছেলে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। এই বলে অন্ধের মা গজরাতে গজরাতে স্থান ত্যাগ করল। মনের দুঃখে অন্ধ বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে নগরের শেষ প্রান্তে নদীর তীরে উপস্থিত হল। কিন্তু এখন নদী পার হবে কি করে? মনের দুঃখে অন্ধ নদীর পাড়ে বসে পড়ল। এমন সময় এক কুজো নদীর দিকে আসছিল। অন্ধকে পাড়ে বসে থাকতে দেখে সে সামনে গিয়ে জিজ্ঞাসা করল, অন্ধ ভাই, তুমি এখানে বসে কি করছো?
তোমার চোখে জল কেন? কে? কুজো ভাই নাকি? হ্যাঁ, তুমি এখানে বসে আছো কেন? তখন অন্ধ তার মায়ের কথা খুলে বলল। চিরদিনের জন্য বাড়ি ছেড়ে চলে এসেছে, তাও বলল। সব শুনে কুজো বলল, আমারও একই ব্যাপার ভাই। হাত থেকে একটা গ্লাস মাটিতে পড়ে ভেঙে গেছে বলে বাবা আমাকে কি মারাটাই না মারলো। তাই মনের দুঃখে এই দেশ ছেড়ে চলে যাচ্ছে। কুজোর কথা শুনে অন্ধ করুণ হেসে বলল, ভালোই হলো, এবার থেকে আমরা দুজন একসাথে থাকতে পারবো। তুমি আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে, আমি তোমাকে কাঁধে তুলে নেব। কিন্তু এখন সমস্যা হলো, এই নদী পার হওয়া যায় কি করে? দেখো বন্ধু, পথে বেরিয়ে এত চিন্তা করলে হয় না। চলো আগে নৌকায় করে ওপারে যাই, তারপর যা হয় হবে। এই বলে কুজো অন্ধের হাত ধরে নৌকায় চেপে বসল। ওপারে পৌঁছে দিয়ে মাঝি তাদের কাছে পয়সা চাইল। পয়সার কথা শুনে কুজো করুণ কণ্ঠে বলল, দেখো বাবু, আমরা এদেশ ছেড়ে চলে যাচ্ছি। আমাদের কাছে একটাও পয়সা নেই। যদি কোনোদিন ফিরে আসি, সুদ সমেত তোমার পয়সা মিটিয়ে দেব। মাঝি লোকটি ভালো ছিল। মনে মনে ভাবল, একজন কুজো, অন্যজন অন্ধ, ওরা পয়সা পাবে কোথা থেকে? মাঝির হাত থেকে ছাড়া পেয়ে দুজনে হাঁটতে লাগলো। এক সময় ক্লান্ত হয়ে অন্ধ বলল, ভাই কুজো, এখনো কি অন্ধকার হয়নি? সূর্য ডুবে গেছে, তবে এখনো আলো আছে। তবে তো থামতে হয় বন্ধু, এরপর অন্ধকার হয়ে গেলে আর পথ চলতে পারবো না। আশেপাশে কোনো বাড়ি দেখতে পাচ্ছ? একটি কুঁড়ে ঘর দেখতে পাচ্ছি। তবে সেখানেই চল, আজকের রাতটা কাটানো যায়। দুজনে উপস্থিত হলো কুঁড়ে ঘরের সামনে। কুজো চিৎকার করে ডাকতে লাগলো, ভেতরে কে গো? আমরা বড্ড বিপদে পড়েছি। অন্ধ আর কুজোর ডাকাডাকিতে গৃহস্বামী বেরিয়ে এসে জিজ্ঞাসা করলো, কাকে চাই? মহাশয়, আমরা দূর থেকে এসেছি, পথশ্রমে ক্লান্ত হয়ে পড়েছি। অনুগ্রহ করে রাতটুকু যদি আপনাদের বাড়িতে আশ্রয় দেন, তবে বিশেষ উপকার হয়। গৃহস্বামী খুব দয়ালু ছিল। একজন অন্ধ আরেকজন কুজোকে দেখে তার মনে দয়া হলো। কিন্তু আপনারা কি আমার এই কুটিরে থাকতে পারবেন? আমরা ধোপা। ও কথা কেন বলছেন? আমাদের সকলের একমাত্র পরিচয় আমরা মানুষ। গৃহস্বামী তাদের ভেতরে নিয়ে খাওয়া থাকার বন্দোবস্ত করে দিল। ভোর হওয়ার সাথে সাথে অন্ধের ঘুম ভেঙে গেল। কুজোকে জাগিয়ে বলল, ভাই, রাত কত প্রহর হলো? ভোর হতে চলল। তবে আর আমাদের এখানে থেকে লাভ কি? চলো বেরিয়ে পড়ি। ঘরে নেওয়ার মতো কিছু আছে? দুটো থলে আছে।
তাই নিয়ে চলো। অন্ধকার থাকতে থাকতে দুজন রাস্তায় বেরিয়ে পড়ল। এক সময় বেলা পড়ে গেল। গত দিনের মতো তারা আবার আশ্রয় নিল এক চুনরির বাড়ি। পরদিন ভোরবেলা চুনরির বাড়ি ছাড়ার সময় অন্ধ বলল, ভাই কুজো, নিয়ে যাওয়ার মতো কিছু আছে কি? কুজো চারদিকে চোখ বুলিয়ে বলল, চুনরি বড্ড কৃপণ, ঘরে কিছুই রাখিনি, শুধু একবার চুন পড়ে আছে। কোথায় কখন কি প্রয়োজন হয় ওই চুনই নিয়ে চলো। আজ রাতে তারা আশ্রয় নিল এক ঢুলির বাড়িতে। ভোর হওয়ার সাথে সাথে অন্ধের ঘুম ভেঙে গেল। কুজোকে জাগিয়ে বলল, ভাই, মনে হচ্ছে ভোর হয়ে গেছে, চলো এখনই বেরিয়ে পড়ি। ঘর ত্যাগ করার সময় কুজো বলল, ভাই, একটা ফাটা ঢোলক পড়ে আছে, নেব? ফাটা ঢোল নিয়ে আবার তারা যাত্রা শুরু করলো। সেদিন রাতে আশ্রয় নিল এক নাপিতের বাড়ি। পরদিন ভোরবেলা কুজোর ঘুম ভেঙে গেল। অন্ধকে বলল, ভাই, প্রতিদিন তুমি আমাকে ডেকে তোলো, আজ আমার ঘুম আগে ভেঙেছে, চলো বেরিয়ে পড়ি। এ ঘরে কি আছে? একটা ভাঙা খুর। নিয়ে চলো, কখন কি দরকার হয় না হয়। ভোর থাকতে থাকতেই দুজনে আবার বেরিয়ে পড়ল। আচ্ছা কুজো ভাই, আমরা কি কি জিনিস পেয়েছি? 2টা থলে, এক ভার চুন, একটা ফাটা ঢোলক আর একটা খুর। এগুলি যত্ন করে রে। কুজো ভাই, আমরা এখন কোথায় এলাম? কোনো লোকজন তো দেখতে পাচ্ছি না, তবে সামনে একটা বিরাট বড় অট্টালিকা রয়েছে। অন্ধ ভাই, এত বড় অট্টালিকায় কি আশ্রয় মিলবে? তুমি আমাকে আগে নিয়ে চলো, তারপর আমি যা জানতে চাইবো তার উত্তর দেবে। প্রথমে দরজার বাহিরে দাঁড়িয়ে অনেকবার চিৎকার করে ডাকলো, কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে বাধ্য হয়ে দুজনে অট্টালিকার ভেতরে প্রবেশ করলো। কুজোর মাথা ঘুরে গেল। অবাক হয়ে চারদিকে দেখতে লাগলো। কুজোর কাছ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে অন্ধ জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, কি দেখছো? অন্ধ ভাই, এই আমরা কোথায় এলাম? ঘরের চারপাশে মোহর আর মণিমাণিক্য পাহাড়ের মতো চাই করে রাখা হয়েছে। তুমি কি দিনের বেলায় স্বপ্ন দেখছো না? না গো, স্বপ্ন নয়, এই দেখো মোহর। কুজো এক মুঠো মোহর অন্ধের হাতে দিল। আনন্দে তার মুখ উজ্জ্বল হয়ে গেল। ভাই কুজো, এতদিনে আমাদের দুঃখ দূর হয়েছে। আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। এদিকে ওই অট্টালিকায় একদল রাক্ষস বাস করত। সারাদিন তারা বনে বাদারে নদীর ধারে ঘুরে বেড়াত। গভীর রাতে আস্তানায় ফিরে আসত।
সেদিন একটা রাক্ষস একটু তাড়াতাড়ি অট্টালিকায় ফিরে এলো। অট্টালিকায় প্রবেশ করে ভুজাভুজির গন্ধ পেয়ে অবাক হয়ে রান্নাঘরের দিকে গেল। রান্নাঘরের দরজা বন্ধ দেখে জিজ্ঞাসা করলো, রান্নাঘরে কে রে? গৃহস্বামীর গলা শুনে তারা চমকে উঠল। অন্ধ ভয় কাটিয়ে ভেতর থেকেই বলল, তুই কে? রাক্ষস এই প্রশ্নে ভীষণ রেগে গেল। আমি রাক্ষস। ও তুই রাক্ষস? আমি তোর বাবা খোকস। খোকসের নাম শুনে রাক্ষসটা একটু দমে গেল। দেখি তোমরা কেমন খোকস, থুতু ফেলে দেখাও তো। আগে তুই থুতু ফেলে দেখা, তারপর আমরা ফেলবো। রাক্ষস একদলা থুথু জানালা দিয়ে রান্নাঘরে ফেলল। রাক্ষসের থুতু দেখে অন্ধ চুনের ভার থেকে একদলা চুন বাইরে নিক্ষেপ করে বলল, ধবধবে সাদা একদলা থুথু দেখে রাক্ষসটা ভাবল সত্যিই হয়তো তাদের বাবা খোকস এসেছে। সে তখন নিশ্চিত হওয়ার জন্য বলল, দেখি তোদের লেজ কেমন বড় আর শক্ত। অন্ধ ঢোলক বাজাবার বেতের লিকলিকে লাঠিটা জানালা দিয়ে বাড়িয়ে দিয়ে বলল, এই আমাদের লেজ। রাক্ষস লেজ ভেবে লাঠিটাকে কামড়াতে লাগলো। এক সময় ক্লান্ত হয়ে বেতের লাঠিটাকে ছেড়ে দিল। তখন অন্ধ বলল, এবার তোর লেজটা দেখাতো। রাক্ষস জানালা দিয়ে তার নিজের লেজটা বাড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে খুর দিয়ে রাক্ষসের লেজটা কেটে দিল। ওরে বাবা গো! ওরে বাবা গো বলে চিৎকার করতে করতে অট্টালিকা থেকে পালিয়ে গেল রাক্ষসটা। রাক্ষসটা পালিয়ে গেলে অন্ধ বলল, ভাই কুজো, এখানে থাকা আর ঠিক হবে না, চলো এক্ষুনি এখান থেকে পালিয়ে যাই। হয়তো রাক্ষসটা তাদের দলবল নিয়ে ফিরে আসবে, তখন আর নিস্তার নেই। কিন্তু ভাই, এত সব মোহর মণিমাণিক্য ফেলে চলে যাব? তা কেন, ধোপার ওই দুটো ব্যাগের মধ্যে যত পারো মোহর আর মণিমাণিক্য বেঁধে নাও। অনেকটা পথ যাওয়ার পর ওরা দাঁড়িয়ে পড়ল। শুনতে পেল মেঘের গর্জনের মতো রাক্ষসদের ভয়ঙ্কর চিৎকার। এই পথেই তারা আসছে। কুজো থরথর করে কাঁপতে কাঁপতে অন্ধকে বলল, ভাই, এবার কি হবে? ওরা যে আমাদের গিলে খাবে। এত ঘাবড়ালে কি চলে? আমি যা জিজ্ঞাসা করছি তার উত্তর দাও। আশেপাশে কি কোনো বড় গাছ আছে? একটা মাত্র তাল গাছ আছে। চলো আমরা গাছের উপরে উঠে বসি। এই বলে তারা দুজন তাড়াতাড়ি গাছের উপরে উঠে বসল। এদিকে রাক্ষসের দল তাদের খুঁজতে খুঁজতে তাল গাছের নিচে হাজির হলো। ভাই, ওরা গাছের নিচে এসে পড়েছে, এবার কি হবে? ভয় পাওয়ার কিছু নেই, রাক্ষসেরা তাল গাছে চড়তে পারে না। রাক্ষসের দলে সেই লেজ কাটা রাক্ষসটিও ছিল। হঠাৎ সে দেখতে পেল গাছের ওপর দুজন জড়সড়ো হয়ে বসে আছে। সঙ্গে সঙ্গে চিৎকার করে দলপতিকে বলল, ওই তাল গাছের ওপর খোকস দুটো বসে আছে। আয় বেটা, গাছের নিচে নেমে আয়, তোরা কেমন খোকস দেখি একবার। যদি ক্ষমতা থাকে গাছের উপর উঠে আয়। রাক্ষস দল সমস্যায় পড়ে গেল। লেজ কাটা রাক্ষসটা
রাগে ক্ষোভে বলল, তোমরা একে অপরের কাঁধে চড়ে খোকস দুটোকে নিচে নামিয়ে আনো। লেজ কাটা রাক্ষসের কাঁধে লাফিয়ে এক রাক্ষস উঠে গেল, তার কাঁধে আরেক রাক্ষস, এইভাবে ধীরে ধীরে উপরে উঠতে লাগলো। এদিকে কুজো রাক্ষসদের কাণ্ড দেখে বলল, ভাই, এবার কি হবে? রাক্ষসেরা যে একে অপরের কাঁধে চড়ে উপরে উঠে আসছে। অন্ধ বিরক্ত হয়ে বলল, আহ, ফ্যাচ ফ্যাচ করছো কেন? যা বলছি মন দিয়ে শুন। যখন দেখবে আরেকটা রাক্ষস কাঁধে উঠলেই আমাদের ধরতে পারবে, তখন আমার চুল টানবে। এই বলে অন্ধ তাল গাছ থেকে একটা তাল ছিঁড়ে তার মধ্যে চুন মাখাতে লাগলো। এদিকে আরেকটা রাক্ষস কাঁধে উঠলেই তাদের ধরে ফেলতে পারবে। তখন কুজো অন্ধের চুল ধরে জোরে টান দিল। আচমকা এত জোরে টান দেওয়ায় অন্ধ চিৎকার করে বলল, এত জোরে টান দিলি কেন? তোকে মজা দেখাচ্ছি। এই বলে সেই চুন মাখা তালটা সজোরে নিক্ষেপ করলো মাটিতে। নিচে লেজ কাটা রাক্ষসটা ভাবল খোকস হয়তো ভীষণ রেগে গেছে। সাদা তালটা দেখে সে আরো বেশি ভয় পেয়ে গেল। সঙ্গে সঙ্গে পড়িকিমড়ি করে কাঁধ সরিয়ে দে ছুট, বাস আর যায় কোথায়। তাল গাছের মতো হুড়মুড় করে রাক্ষস দল মাটিতে পড়ল। দলপতি চিৎকার করে বলতে লাগলো, যদি প্রাণ বাঁচাতে হয় তবে খোকসদের হাতের বাইরে চলে যাও। এই বলে দলপতি পেছন ঘুরে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলো। রাক্ষস দল পালিয়ে গেলে অন্ধ আর কুজো গাছ থেকে নেমে পড়ল। এক সময় পৌঁছে গেল সেই নদীর ধারে। কুজো নদীর তীরে বাঁধা অবস্থায় একটা নৌকা দেখে আনন্দে উৎফুল্ল হয়ে বলল, ভাই, সেই মাঝি নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে। ভালোই হলো। আমাদের চিনতে পেরেছো? চিনতে পারবো না? তোমরা এত টাকা দিচ্ছ কেন? আমি তো মাত্র 2 পয়সা পাবো। এই সামান্য ক টাকা তোমাকে উপহার দিলাম। সেদিন বিপদে তুমি একমাত্র আমাদের সাহায্য করেছিলে। এখন তুমি আমাদের এক নতুন জায়গায় পৌঁছে দাও, যেখানে প্রাণের অস্তিত্ব নেই। শুধু আমি আর আমার বন্ধু কুজো থাকবে। মাঝি তাদের ইচ্ছা মতো এক মরুভূমিতে নামিয়ে বিদায় নিল। মরুভূমিতে এসে অন্ধ কুজোকে বলল, একটা জায়গায় বসে মোহর আর মণিমাণিক্যগুলো ভাগাভাগি করিনি। অন্ধ চোখে দেখতে পায় না, তাই কুজো মোহর আর মণিমুক্তাগুলোকে দুটো ভাগে ভাগ করতে লাগলো। অন্ধ ভাই, সমান ভাগে দুটো ভাগ করেছি। এবার তোমার যে ভাগ ইচ্ছা নিয়ে নাও। অন্ধ বেশিরভাগটা দেখিয়ে বলল, এটা নেব। কুজো বেগতি দেখে বলল, বন্ধু, ভাগাভাগি ঠিক হয়নি, আরেকবার করছি। এইভাবে বারবার কুজো দুভাগে ভাগ করতে লাগলো। এক ভাগ বেশি আর অন্য ভাগে কম। প্রতিবারই অন্ধ বেশিরভাগটা দেখিয়ে বলে, এই ভাগটা আমি নেব। এক সময় কুজো রেগে এক মুঠো বালি অন্ধের চোখে ছুঁড়ে বলল, কোনো কিছুই তোকে দেব না। যা কিছু পেয়েছিস সব আমার দৌলতে, আমি দেখতে পাই তাই। একটু পরে চোখ থেকে
হাত সরিয়ে নিল। কি আশ্চর্য, সব দেখতে পাচ্ছে। অন্ধের চোখ ভালো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সে চিৎকার করে লাফিয়ে উঠে কুজোর পিঠে এক লাথি মেরে বলল, হতভাগা, এই আমের সাথে ছিলাম বলে আমার বুদ্ধির জোরে ফিরে এসেছিস, আর কি না। কুজোর পিঠে লাথি মারার সাথে সাথেই পিঠের কুজো অদৃশ্য হয়ে সাধারণ মানুষের মতো হয়ে গেল। সে তখন চিৎকার করে বলল, ভাই তুমি দেখতে পাচ্ছ? এই দেখো, আমার পিঠে আর কুজো নেই। অন্ধ দেখল সত্যি সত্যি পিঠের কুজো কোথায় মিলে গেল। ভাই ভালোই হলো, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই। বিবাদ না হলে কি তুমি তোমার চোখ ফিরে পেতে, না আমার কুজো ঠিক হতো। তারপর দুই বন্ধু সমস্ত মণিমুক্তা সমান ভাগে ভাগ করে নিয়ে দেশে